স্বাগত সবাইকে। আজকে আমরা সরলরেখার প্রশ্নমালা 2B এর দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগের সলিউশনগুলো পেতে গেলে তোমরা উপরে আই বাটন ক্লিক করে অঙ্কগুলো দেখতে পারো। আর যারা নতুন আছো চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তার সঙ্গে বেল আইকনটা দাবিয়ে দিও। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলেছে যে 7,9 ও -1, -7 বিন্দু দুটি সংযোজক রেখাংশ যে বিন্দুতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে সেই বিন্দুগামী এবং ওই রেখাংশের উপর লম্বভাবে অবস্থিত সরলরেখার সমীকরণ নির্ণয় করো এবং মূলবিন্দু থেকে নির্ণয় সরলরেখার দূরত্ব কত। প্রথম কাজ হবে যে দুটো বিন্দু দিয়ে দিয়েছে, দুটো বিন্দুর সংযোজক রেখাংশটাকে বের করে নেওয়া। তো দুটো বিন্দুর সংযোজক রেখাংশটা বের করে নিয়েছি। কি ফর্মুলা লাগিয়েছি y - y1 x - x1 বাই y1 - y2 বাই x1 - x2। ফর্মুলা লাগিয়ে একটা সরলরেখাটা পেয়েছি। এবার কি বলা হচ্ছে যে এত এত সংযোজক রেখাংশ যে বিন্দুতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে সেই বিন্দুগামী, অর্থাৎ সেই বিন্দুটা আগে বের করে নিতে হবে আমাকে। তাহলে এই সরলরেখার 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, তার স্থানাঙ্ক আমরা বের করে নিয়েছি অন্তর্বিভক্তের ফর্মুলা অনুসারে। তাহলে অন্তর্বিভক্তের ফর্মুলা অনুসারে বের করে নিয়েছি, তার কত বেরিয়েছে দেখো 4,3। এবার তোমাকে বলা হচ্ছে যে এই বিন্দুগামী এবং এবং ভালো করে অঙ্কটা পড়ো যে ওই বিন্দুগামী এবং ওই সরলরেখার উপর লম্বভাবে অবস্থিত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এই যে সরলরেখাটা বেরিয়েছিল এই সরলরেখার উপর লম্ব আর 4,3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ তোমাকে বের করতে বলেছে। তাহলে এই যে 1 নম্বর নাম্বার দিয়েছে, তার এই সরলরেখার উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ আমরা এইভাবে লিখতে পারি। সহগগুলো উল্টিয়ে যে মিডিলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, ইকুয়ালস টু কে, যেটা কিনা অবশ্যই 4,3 বিন্দুগামী। তো 4,3 বসিয়ে আমরা কে এর ভ্যালুটা বের করে নিয়েছি। কে এর ভ্যালুটা আবার পুট করে আমরা ফাইনালি সে লম্ব সরলরেখাটা পেয়ে গেছি। এবার কি বলেছে, এবার বলেছে সেকেন্ড পার্টে বলেছে মূল বিন্দু থেকে নির্ণয় সরলরেখার দূরত্ব। তা আমরা মূল বিন্দু থেকে দূরত্ব বের করতে গেলে আমাদেরকে অভিলম্ব আকার, মানে সরলরেখাটাকে অভিলম্ব আকারে লিখতে হবে। তো অভিলম্ব আকারে লিখেছি, এটা আগের চ্যাপ্টারের কনসেপ্ট, তোমরা দেখে নেবে। অভিলম্ব আকারে লেখার পরে আমরা এই যে এটা পাই, এটা হচ্ছে পি এর সঙ্গে তুলনা করি। এটা হচ্ছে মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব। তো মূলবিন্দু থেকে এই 2 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব কত হবে, মড দিয়ে 10/√1² + 2², অর্থাৎ 10/√5। ঠিক আছে, এত এখন এটা হচ্ছে উত্তর। এরপরে 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগেটা কি বলছে, পি কিউ আর তিনটি বিন্দু, তিনটি স্থানাঙ্ক বলে দেওয়া আছে। তো পি কিউ আর তিনটি স্থানাঙ্ক বলে দেওয়া আছে এবং বলেছে আর এন রেখা পি কিউ এর ওপর লম্ব। অর্থাৎ পি কিউ যদি এটা হয় পি আর কিউ, তাহলে আর এন হচ্ছে এইটা হবে আর এন। আর এন রেখাটা পি কিউ এর ওপর লম্ব। ক্লিয়ার? আর টি রেখা পি কিউ এর সমান্তরাল, অর্থাৎ আর দিয়ে একটা টি রেখা গিয়েছে, আর টি রেখা পি কিউ এর সমান্তরাল, এরকম করে একটা রেখা গেছে পি কিউ এর সমান্তরাল। তাহলে বলেছে যে আর এন আর আর টি সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ এই সরলরেখা সমীকরণ আর এই সরলরেখা সমীকরণ নির্ণয় করো। ছবিটা বোঝা গিয়েছে? এবার আমরা করছি, দেখো প্রথম কি করছি। প্রথমে আমাদের তো যেহেতু পি কিউ এর স্থানাঙ্ক বলে দিয়েছে, আর এর স্থানাঙ্ক বলে দিয়েছে, তো প্রথম কাজ হবে পি কিউ এর সরলরেখাটার সমীকরণটা নির্ণয় করা। তো পি কিউ এর সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করছি, দেখে নাও। ঠিক আছে, পি কিউ এর সরলরেখার সমীকরণ নির্ণয় করার পরে নিশ্চয় পি কিউ এর উপর আর এন লম্ব তোমাকে বলে দিয়েছে। তাহলে আর মানে আর এন এর সমীকরণ কি হবে, এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ কি হবে, সহগগুলো উল্টে গিয়ে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, ইকুয়ালস টু কে হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আর এন সরলরেখার সমীকরণ। এবার ভালো করে লক্ষ্য করো যে আর এন সরলরেখাটা কোন বিন্দুগামী, -5,13 বিন্দুগামী। তাহলে -5,13 বসাও, তাহলে কে এর মানটা পেয়ে যাবে। কে এর মানটা আমরা পেয়ে গেছি। কে এর মানটা বসালেই আমরা আর এন এর সমীকরণটা পেয়ে যাচ্ছি। এইটুকু বুঝতে পেরেছ? এবার দেখো আমরা যেহেতু পি কিউ পেলাম, এবার আর এন পেলাম, আমাকে এবার আর টি সমীকরণ বের করতে হবে, এই সরলরেখার সমীকরণ। এবার খেয়াল করে দেখো, আর টি তোমাকে বলে দিয়েছে পি কিউ এর সমান্তরাল। তাহলে পি কিউ এর সরলরেখার সমীকরণ তো আমরা জানি। তাহলে পি কিউ এর সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ, পি কিউ এর সমান্তরাল মানে এই সরলরেখার যে কোনো সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা এইভাবে লিখতে পারি, 3x - 10y = k। এবার এইটাই হচ্ছে তোমার আর টি সরলরেখার সমীকরণ।
এই ভালো করে লক্ষ্য করো, 8টি যে সরলরেখার সমীকরণ যেটা বলছি সেটা অবশ্যই -5,13 বিন্দুগামী। তাহলে আবার সে -5,13 বসালাম, কে এর ভ্যালুটা বের করলাম, কে এর মান বসিয়ে আমরা 8টির সমীকরণটা পেয়ে গেলাম। ঠিক আছে, দেখে নিও। এরপরে আমরা 3-এর দাগের অঙ্ক যাব। 3-এর দাগে অঙ্কে কি বলেছে যে এ বি সি 3টে বিন্দু বলে দিয়েছে। তারপরে বলেছে যে 1-এর দাগে বলেছে যে এ থেকে বিসির ওপর লম্বের সমীকরণ নির্ণয় করো। ফার্স্টের অঙ্কটা করে দিইনি, এত সহজ, এটা তোমরা নিজেরা করে নিও। বলেছে বিসির ওপর, ধরে নাও এটা বি, এটা সি, এটা স্থানাঙ্ক তো তোমাকে বলে দিয়েছে, এটাও বলে দিয়েছে। তা বিসির ওপর এ থেকে বিসির ওপর লম্বের সমীকরণ নেও। এখানে মনে করো এ বিন্দু আছে, এই লম্বের সমীকরণ চেয়েছে। তা প্রথমে তুমি বিসির সমীকরণটা বের করে নেবে, তারপরে বিসির সমীকরণ বের করানোর পরে বিসির ওপর লম্ব সরলরেখার সমীকরণ তুমি তো জানো কিভাবে লিখতে হয়, সহগগুলো উল্টি যে কে হয়। এবার ওই যে লম্ব সরলরেখাটা পেলা, সেইখানে কে এর ভ্যালুটা বের করতে গেলে সেই লম্ব সরলরেখা অবশ্যই এ বিন্দু দিয়ে গেছে, আর এই বিন্দু স্থানাঙ্ক তোমাকে বলে দিয়েছে, সেই বিন্দুটা তুমি পুট করে দিলে কে এর মান পেয়ে যাবে, অর্থাৎ সমীকরণটা ফাইনালি পেয়ে যাবে। এটা করে নিও। 3-এর দাগের 2-এরটা আমরা করে দিচ্ছি। 2-এরটা কি বলেছে যে এ বি সি থেকে সমদূরবর্তী বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ এমন একটা বিন্দু আছে যেটা এই বিন্দু থেকে দূরত্ব যা হবে বি বিন্দু থেকে দূরত্ব তাই হবে এবং সি বিন্দু থেকে দূরত্বও তাই হবে। তাহলে আমরা বলতে পারি না যে ধরো কোন একটা বিন্দু আমি ডি বিন্দু ধরে নিলাম, তা ডি বিন্দু ধরো এইচ কমা কে ধরে নিলাম। তাহলে এইচ কমা কে যদি আমি ধরে নিই, তাহলে আমি বলতে পারি যে এডির যা ডিস্টেন্স ইকুয়ালস টু বিডির ডিস্টেন্স তাই হবে, ইকুয়ালস টু আবার সিডির ডিস্টেন্স তাই হবে, বলতে পারি তো। তাহলে এবার অঙ্কটা দেখে নাও যে 2 নম্বর অঙ্কটাকে আমি কেমন করছি। আমরা ডি বিন্দু স্থানাঙ্কটা ধরে নিয়েছি এইচ কমা কে, তাহলে আমরা বলতে পারি যে 3টের দৈর্ঘ্য সমান। তাহলে এই এডি ইকুয়ালস টু বিডি যদি নিই, তাহলে এডি বলতে এডির দূরত্ব ইকুয়ালস টু বিডির দূরত্ব। তো দূরত্বের ফর্মুলা রুট ওভার, আমরা জানি যে এ আর ডি এর স্থানাঙ্ক দেওয়া আছে, কোন ফর্মুলা লাগিয়েছি, রুট ওভার এক্স মাইনাস এক্স ওয়ান এর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার, এই ফর্মুলা লাগিয়েছি। তাহলে দুটোকে ইকুয়াল করে দিয়েছি। ইকুয়াল করার পরে দেখো ক্যালকুলেশন দেখো, উভয় পক্ষে বর্গ করে দিয়েছি, তারপরে সূত্রে ভেঙেছি, সূত্রে ভেঙে দেওয়ার পরে ফাইনালি আমার এই সরলরেখার সমীকরণটা এসছে। ঠিক আছে, এই সমীকরণটা এসছে। আবার শেষ দুটোকে নিলে অর্থাৎ বিডি ইকুয়ালস টু সিডি নিলে আমরা কি এসছে, আবার একইভাবে সমাধান করে আমাদের এই সমীকরণটা এসছে। এবার আমার তো ডি বিন্দুটা দরকার, আমাকে বলেছে যে ওই বিন্দু থেকে এত এত দূরত্ব, অর্থাৎ আমার ডি বিন্দুটা বের করতে বলেছে। তো ডি বিন্দুটা বের করতে গেলে নিশ্চয়ই 1 নম্বর যে সমীকরণ আর 2 নম্বর যে সমীকরণ, এই দুটোকে তুমি সমাধান করে এইচ আর কে এর ভ্যালু বের করে নেবে। আর এইচ আর কে এর ভ্যালু বের করলে আমরা ডি বিন্দুটা পেয়ে যাব। তো আমরা বের করেছি দেখো সমাধান করে অপনয়ন পদ্ধতিতে, এটা দেখে নেবে ক্যালকুলেশনটা। ক্যালকুলেশন করে আমরা পেয়েছি কে এর ভ্যালুটা পেয়েছি 2, আর এখানে আমরা এইচ এর ভ্যালুটা পেয়েছি 3। তাহলে আমরা ফাইনালি ডি বিন্দুটা পেয়ে গেলাম 3,2। ঠিক আছে, আর কি বলেছে, শেষে বলেছে ওই বিন্দু থেকে এ বি সি এর দূরত্ব নির্ণয় করো। প্রথমে বিন্দুটা নির্ণয় করতে বলেছে, তারপর বলেছে দূরত্ব নির্ণয়। তা ওই যে ডি বিন্দুটা আমরা পেয়ে গেলাম, খেয়াল করে দেখো ডি বিন্দুটা পেয়ে গেলাম। আমরা আগে থেকে বলে দিয়েছি যে এ বিন্দু থেকে যদি ডি বিন্দু দূরত্ব বের করো, যে মানটা বেরোবে বি বিন্দু থেকে দূরত্ব বের করলে তাই মান বেরোবে, সি বিন্দু থেকে দূরত্ব বের করলে সেম টু সেম মান বেরোবে, কারণ সমদূরবর্তী বলেছে। তো তাহলে আমরা এই ডি বিন্দু থেকে যে এ বি সি 3টের স্থানাঙ্ক তোমাকে দিয়ে দিয়েছে, আমরা যে কোনো একটা স্থানাঙ্ক হয় এ এর কিংবা বি এর বা সি এর যে কোনো একটা স্থানাঙ্ক আমরা তুলে নেব, আর ডি বিন্দু স্থানাঙ্ককে ইউজ করব, দুটো স্থানাঙ্ক মিলে আমরা দূরত্ব বের করব। আমরা এখানে কি করেছি 3,2, অর্থাৎ আমরা কোন এইটা নিয়েছি, আমরা এখানে কোন এইটা নিয়েছি বলতো 4 আর 6, অর্থাৎ আমরা এখানে এ বিন্দুটা নিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে তোমার এডি দূরত্বটা বের করেছি। কিন্তু তোমরা এই এ বিন্দু না নিয়ে যদি বিডি বের করো, মানে বি বিন্দু স্থানাঙ্কটা নাও দিয়ে এই ফর্মুলাটা লাগাও দূরত্বের, তাও একই অ্যান্সার আসবে। আবার সি বিন্দু নিয়ে এই ফর্মুলাটা লাগালে একই অ্যান্সার আসবে। ওই কারণের জন্য আমরা যে কোনো একটা বিন্দু, অর্থাৎ আমরা এইখানে এ বিন্দুটাকে তুলে ধরেছি আর ডি বিন্দুটাকে নিয়েছি, দিয়ে ফর্মুলা বসে আমরা বের করেছি √17।
তাহলে এই বি বিন্দু নিয়েও তোমরা ট্রাই করে দেখতে পারো, সেটাও √17ই অ্যান্সার আসবে। যে কোনো একটা নিয়ে তোমরা করে দেখিয়ে দেবে, তাহলেই হবে। ঠিক আছে, এরপরে চারের অঙ্কটা কি বলেছে যে 2,1 বিন্দুগামী ও 2x + 4y = 7 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো বেশ, যে কোনো সরলরেখার সমান্তরাল, এই যে সরলরেখাটা, এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যেটা কিনা বলেই দিয়েছে 2,1 বিন্দুগামী। তো 2,1 বসাও, কে এর ভ্যালুটা বের করে নাও, কে এর ভ্যালুটা বসিয়ে দিলে আমরা ফাইনালি সমীকরণ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার কি বলেছে, তারপরে বলেছে যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং প্রদত্ত বলতে এই সরলরেখার কথা বলছে যেটা বইয়ে দিয়ে দিয়েছে, এবং নির্ণেয় সরলরেখা, নির্ণেয় বলতে পরবর্তীতে তুমি যে সরলরেখাটা পেলা সেইটা, নির্ণেয় সরলরেখার দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। বেশ, তো তাহলে খেয়াল করে দেখো যে তুমি যে সরলরেখাটা বইয়ে দেওয়া আছে সেটা, এই যে তুমি যে সরলরেখাটা বইয়ে দেওয়া আছে সেটাকে আমি যদি মানে ছেদিতাংশ আকারে সাজাই, অর্থাৎ 2x + 4y = 7, এটাকে ছেদিতাংশ আকারে সাজাই, তাহলে এটা হয় 7/2 + y, এটা হচ্ছে 7/4 = 1। তাহলে এক্স অক্ষকে কততে কাট করেছে, এক্স অক্ষকে এটা হচ্ছে 3 পয়েন্ট সামথিং হবে, এটা তাহলে হবে এখানে মনে করো 7/2,0, আর ওয়াই অক্ষকে কাট করেছে এটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং হচ্ছে, তাহলে আরও নিচে হবে 7/4, 0,7/4। ধরে নাও এইটা একটা সরলরেখা, যে সরলরেখাটা হচ্ছে এই সরলরেখাটা। ঠিক আছে, তো আর তোমার যেটা বেরিয়েছে, তোমার যেটা পরবর্তীতে ওর সমান্তরাল সরলরেখাটা যেটা বেরিয়েছে সেটা ছেদিতাংশ আকারে করে আমরা পেয়েছি 4,2। তো 4,2 নিশ্চয়ই 4,2 মানে এই সরলরেখাটা এর ভ্যালুটা কত, 7/2, 7/2 বলতে এটা 3 পয়েন্ট সামথিং, তাহলে নিশ্চয়ই যে এটা হচ্ছে 4, তাহলে নিশ্চয়ই সরলরেখাটা এইরকম হবে, এইরকম হবে, এইখানে বিন্দুটা থাকবে 4,0, 7/2 এর থেকে 4টা বড়, ওই জন্য সরলরেখাটা ওই পাশে হবে। ঠিক আছে, আর তারপরে আছে 2, ওয়াই অক্ষকে 2 বিন্দুতে কাট করেছে, তার মানে এইটা তো তোমার বেরিয়েছিল 7/4, এটা তো 2 এর থেকে ছোট, এর উপরে হবে, তার মানে এইটা হবে 0,2 বিন্দু। তাহলে দেখো এই যে এক্স অক্ষ আর এই যে ওয়াই অক্ষ আর এই যে প্রদত্ত সরলরেখা আর এই যে নির্ণেয় সরলরেখা দ্বারা যে ক্ষেত্র উৎপন্ন হচ্ছে, কমন জায়গাটা কোনটা, এটা হচ্ছে কমন জায়গা। তাহলে এই ক্ষেত্রফলটা তোমাকে নির্ণয় করতে বলেছে, এইটা হচ্ছে কমন জায়গা। তাহলে এই ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে কি কাজ করতে হবে, আমাকে এইটাই করতে হবে যে এই যে বড় একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, আর এই যে ছোট একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, ছোট একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। দুটো ক্ষেত্রফল বিয়োগ করে দিলে এই ভিতরের এই ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে, বড়টা থেকে ছোটটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে এটা পেয়ে যাব। ঠিক আছে, তো চলো, তাই সেটাই আমরা করেছি। প্রথমে আমরা ছোট ত্রিভুজ মানে ছোট যেটা প্রদত্ত সরলরেখা দেওয়া আছে সেই সরলরেখার আমরা ক্ষেত্রফলটা বের করে নিয়েছি, আর যেটা নির্ণেয় সরলরেখা যেটা আমরা বেরিয়েছিল এইটার ক্ষেত্রফলটা বের করেছি। আচ্ছা, এখানে তোমার নির্ণেয় সরলরেখার ক্ষেত্রফলটা বের করেছে, আগে 4 একক বেরিয়েছে, আর তারপরে যেটা প্রদত্ত সরলরেখা তার ক্ষেত্রফলটা বের করেছি, এটা হচ্ছে 49/16। ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে বের করেছি। এখানে মড দিইনি কারণ সবগুলো পজিটিভ মান, নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই, সেই জন্য মড দিইনি। তো এরপরে এই ক্ষেত্রফলটা বের করতে গেলে আমাকে বড় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ ছোট সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করে দিয়ে এটা ফাইনালি অ্যান্সার বেরিয়েছে। এই ছবিটা এক্সট্রা এঁকেছি আমরা, তোমরা একটা ছবি আঁকলেই হবে। আর আমরা একটু বড় বড় করে লেখা হয়ে গেছে, এইটা দুটো ক্ষেত্রফল আমরা আলাদা আলাদা করে দেখিয়েছি। তুমি এক লাইনে যদি লিখতে পারো যে এই যে লাইনটা লিখেছি এইখানেই তুমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে বড় ত্রিভুজের মাইনাস ছোট ত্রিভুজের ক্ষেত্রফল এইভাবে লিখে ডাইরেক্ট করলে পারো, জায়গাটা কম লাগবে, অঙ্কটা ছোট হবে আর একটু। এরপরে 5 দাগের অঙ্কটা হচ্ছে উদাহরণ নম্বর 15 মতো, এটা তোমরা ওখান থেকে করে নিতে পারো, তবুও আমরা এই অঙ্কটা করে নিয়েছি। তো অঙ্কটা একবার দেখে নাও যে 2,7, -6,1 এবং 4, -5 বিন্দু
তিনটি সংযোগে উৎপন্ন ত্রিভুজের লম্ববিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। লম্ববিন্দু অর্থাৎ লম্ববিন্দু কাকে বলে? কোনো ত্রিভুজের যদি আমরা তিনটে বাহুরকে সমদ্বিখণ্ডিত করি, তার সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে লম্ববিন্দু। সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে লম্ববিন্দু। তো তাহলে আমরা দেখো একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, ত্রিভুজ এঁকে নিয়ে যে যে বিন্দুগুলো বসিয়েছে সেই বিন্দুগুলো বসিয়ে দিয়েছি। এখন লম্ববিন্দু এই দুটো দাগ দিলাম। এই দুটো দাগ দেওয়ার পরে তোমাকে বলেছে যে ত্রিভুজের লম্ববিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। ধরে নাও এটা একটা সমদ্বিখণ্ডক, এটা একটা সমদ্বিখণ্ডক, এখানে টাচ করেছে, এটাই লম্ববিন্দু বের করবো আমরা। আরেকটাও আঁকতে পারতে তুমি, দরকার ছিল না, এই দুটো আঁকলেই আমরা লম্ববিন্দুটা বের করে নিতে পারবো, ওই জন্য আরেকটা সরলরেখা আমরা দিইনি। এবার খেয়াল করে দেখো লম্ববিন্দুটা কত, পি ধরেছি, যেটা এইচ কমা কে। এইবার তোমাকে এই বিন্দু বের করতে গেলে কি করতে হবে? প্রথমে করতে হবে যে এই যে বিসি যে সরলরেখা রয়েছে, বিসি দুটো বিন্দুই জানে, এই সরলরেখার প্রবণতা বের করব। আর এর উপর লম্ব অর্থাৎ এপি বা বলতে গেলে এডি, এই সরলরেখার প্রবণতা বের করব। ঠিক আছে? তো প্রথমে বিসি সরলরেখার প্রবণতা বের করলাম, দেখে নাও। বিসি সরলরেখার প্রবণতা কোন ফর্মুলা লাগিয়েছি? যে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। বি আর সি বিন্দুটা দুটো দেওয়া আছে, ফর্মুলা লাগিয়ে আমরা পেয়েছি -3/5। আর এডি সরলরেখার প্রবণতা বের করেছি। এডি সরলরেখার প্রবণতা, এডি বা এপি, অর্থাৎ মেন কথা হচ্ছে তুমি এইটুকু সরল মানে এই যে সরলরেখার প্রবণতা যা হবে, একটু সরলরেখাটা বাড়িয়ে দিলে প্রবণতা সে একই হবে। ওই এপি বলো বা এডি বলো, প্রবণতা কিন্তু একটাই সরলরেখাকেই বলা হচ্ছে। তাহলে এডি বা এপি সরলরেখার প্রবণতা কি হবে? ফর্মুলা ইউজ করেছি, দুটো বিন্দু দেওয়া আছে এ আর পি। ডি বিন্দু না দেওয়া থাকলেও কোনো ব্যাপার নেই, এপি সরলরেখা আর এডি সরলরেখার প্রবণতা একটাই হবে, একই হবে। তো k-7 বাই h-2। ঠিক আছে? এবার খেয়াল করে দেখো বিসির ওপর এডি লম্ব যেহেতু, তাহলে আমরা বলতে পারি যে এপি, এডি বা এপি সেটা লম্ব বিসি, তাহলে দুটোর প্রবণতা গুণ করলে দিলে ইকুয়ালস টু আমরা -1 বলতে পারি। তো -1 বলে দেওয়ার পরে এবার এটা সমাধান করার পরে একটা ফাইনালি একটা সমীকরণ পাবো আমরা। ফাইনালি একটা সমীকরণ পাবো, এই যে এই সমীকরণটা পেয়েছি, 5h - 3k + 11 = 0, একটা সমীকরণ পেয়েছি। এবার খেয়াল করে দেখো যে আমরা এই লম্ব মানে এই সমদ্বিখণ্ডকের কেসের ক্ষেত্রে আমরা একটা সমীকরণ পেলাম। ওই একইভাবে এই দিকের যা কাজ করলাম আমরা এই সমদ্বিখণ্ডকের অর্থাৎ এই সমদ্বিখণ্ডক আর এই যে এসির ক্ষেত্রে আমরা ওইভাবে একই কাজ করে আমরা আরেকটা সমীকরণ পাবো। অর্থাৎ এই সরলরেখার প্রবণতা বের করব আর বিই সরলরেখার প্রবণতা বের করব, দিয়ে দুটোকে গুণ করলে আমরা -1 লিখবো, যেহেতু এসির ওপর বিই লম্ব, সে একই কাজ করব। আবার দেখো যে এসির প্রবণতা বের করেছি, দেখে নাও ক্যালকুলেশনটা, আর বিই বা বিপি সরলরেখার প্রবণতা বের করেছি, দুটোকে গুণ করলে নিশ্চয় -1 হবে, -1 হবে। এবার এইটাকে ক্যালকুলেশন করে আরেকটা সমীকরণ পেয়েছি। এবার খেয়াল করে দেখো এই যে 1 নম্বর আর 2 নম্বর নাম্বার দিয়েছি, দুটো সরলরেখার সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে এইচ আর কে এর মানটা পাই, অর্থাৎ আমরা লম্ব বিন্দুর স্থানাঙ্কটা পাই, এই যে এইচ আর কে এর মানটা পাই। দুটো যে সমীকরণ পেলাম, দুটো সমীকরণ থেকে আমরা সমাধান করেছি অপনয়ন পদ্ধতিতে। সমাধানটা তোমরা দেখে নাও, খুব একটা কঠিন নেই, সমাধানটা পরপর লাইন বাই লাইন দেখে নাও। আমরা ফাইনালি পেয়েছি কে এর মান 49/27 আর এইচ এর মান পেয়েছি -10/9। তাহলে লম্ববিন্দুটা পাবো কত? লম্ববিন্দুটা হচ্ছে -10/9, 49/27। এটাই হবে উত্তর। এরপরে ছয়েরটা কি বলেছে? যে একটি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে -2, 3 ও 5, -1 যদি ত্রিভুজের লম্ববিন্দু মূল বিন্দুতে হয় তবে ত্রিভুজটির তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। এটা পুরোপুরি 5-এর অঙ্কের মতো, একদম ওই কনসেপ্ট, একই অঙ্ক। তোমাকে বলেছে, আগে থেকে বলে দিয়েছে যে লম্ববিন্দুটা মূল বিন্দুতে, আর বাকি দুটো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, তাহলে সি বিন্দু স্থানাঙ্কটা বের করতে বলেছে। তৃতীয় যে তোমার শীর্ষবিন্দু তার স্থানাঙ্ক বের করতে বলেছে, সেটাতে আমি এইচ, কে ধরে নেব। সে আগের মতোই
যে এই বাহুটার ওপর এই বাহুটা লম্ব, তাহলে দুটোরই আমরা প্রবণতা বের করব। প্রবণতাকে আমরা দুটো প্রবণতা গুণ করলে -1 লিখব। আবার এই দিক দিয়ে ভাবতে গেলে এই বাহুটার ওপর বিই লম্ব, তাহলে এটারও প্রবণতা দুটো গুণফল, প্রবণতাটা বের করব। প্রবণতার গুণফলটা -1 করে আরেকটা সমীকরণ পাবো। দুটো সমীকরণ থেকে আমরা এখানে সমাধান করিনি, তোমরা নিজে থেকে করে নিও। সমাধান করে নিয়ে এইচ আর কে এর ভ্যালুটা বের করবে, ওইটাই হবে উত্তর। ঠিক আছে, দেখে নাও, একদম আগের মতোই অঙ্কটা। চলো এবার 7 অঙ্কটা। 7 অঙ্কটা কি বলেছে, যে একটি সামান্তরিকের দুটি সংলগ্ন বাহুর সমীকরণ 4x + 5y = 0 এবং 7x + 2y = 0 যদি সামান্তরিকটির একটি কর্ণের সমীকরণ 11x + 7y = 9 হয়, তবে অন্য কর্ণটির সমীকরণ নির্ণয় করো। তো দেখো, দুটো একটা সামান্তরিক এঁকেছি, তার সামান্তরিকের দুটি সংলগ্ন বাহু সমীকরণ। আমি এইভাবে দুটো সংলগ্ন বাহু সমীকরণ লিখেছি, তুমি এই দিক থেকে এই দুটো ধরতে পারো। আমরা এই দুটো ধরেছি, দুটো সংলগ্ন বাহু, একটা বাহুকে ধরেছি 7x + 2y = 0, আর একটা হচ্ছে 4x + 5y = 0। এই দুটো ধরেছি, আর একটা কর্ণ দিয়ে দিয়েছে এসি কর্ণটা। তা তোমাকে কি অ্যান্সার চেয়েছে, তোমাকে বলেছে যে অন্য কর্ণটির সমীকরণ নির্ণয় করো। আমরা এসি কর্ণটা লিখে নিয়েছি, আমাকে বের করতে হবে বিডি কর্ণর সমীকরণটা বের করতে হবে। ঠিক আছে, তো আমার প্রথম কাজ কি হবে, এই অঙ্কটা করে দিইনি, তোমরা দেখে নাও, আমি বলে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই পারবে। আমাকে এই কর্ণটা বের করতে গেলে আমাকে প্রথম কাজ কি করতে হবে, যে এই বিইডি, এই মানে বিডি কর্ণ বের করতে গেলে বি বিন্দু তো দরকার, তারপরে হয় ডি বিন্দু দরকার কিংবা ই বিন্দু দরকার। যে কোনো একটা বিন্দু পেলে আমরা দুটো বিন্দু দিয়ে সংযোজক সরলরেখার সমীকরণ তো আমরা ইজিলি বের করতে পারবো। বিই সরলরেখার সমীকরণ যা হবে, বিডি সরলরেখার সমীকরণ তাই হবে। লাইনটা একটু বাড়িয়ে দিলে সমীকরণটা চেঞ্জ হবে না, সমীকরণ একই থাকবে। তো হয় ই বিন্দু বের করব কিংবা ডি বিন্দু। তো আমরা এখানে কি করব, প্রথম কাজ হবে আমাকে এই দুটো সরলরেখার ছেদ বিন্দু তো এ, তাহলে এই বিন্দুটা তুমি বের করবা সমাধান করে, এই দুটো সরলরেখা সমাধান করে এই বিন্দু বের করবে। এই দুটো সংযোজক সরলরেখার এটা তো বি, তাহলে বি বিন্দু বের করবে। এটা খেয়াল করে দেখো, এটা মূল বিন্দুগামী সরলরেখা, এটা মূল বিন্দুগামী সরলরেখা, তাহলে নিশ্চয়ই এটা তোমার 0 0 বিন্দু হবে। তোমরা নিজে থেকে সমাধান করবে, 0 0 বিন্দু হবে এটা। আর এই যে সরলরেখার দুটো রয়েছে, এই সরলরেখার ছেদবিন্দু এটা, তাহলে এই দুটো সমাধান করলে আমরা এই সি বিন্দুটা পাবো। তাহলে এ বিন্দু পেলাম, বি বিন্দু পেলাম, আর সি বিন্দু পেলাম। এবার খেয়াল করে দেখো, এই যে ই বিন্দুটা, যেটা দুটো কর্ণের ছেদবিন্দু, ই বিন্দুটা কি করে পাবো, নিশ্চয়ই ই বিন্দুটা হচ্ছে এ আর সি এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু ফর্মুলা লাগিয়ে ই বিন্দুটা পেয়ে যাব। এবার যেই আমি ই বিন্দু পেয়ে গেলাম, আর আগে থেকে আমরা বি বিন্দু সমাধান করে বের করেছি, বি বিন্দু আর ই বিন্দুকে কাজে লাগিয়ে আমরা সংযোজক সরলরেখাটা বের করে নেব। আর বিই সমীকরণও যা, বিডি সমীকরণও তাই, অর্থাৎ বিডি কর্ণটা তখন আমরা পেয়ে যাব। এইভাবে তোমরা অঙ্কটা করে নিও, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা পারবে। ঠিক আছে, এগুলো সহজ অঙ্ক বলে আমরা খাতায় করে দিইনি। 8 অঙ্কটা কি বলেছে, 8 অঙ্কটা বলেছে যে 3x + 2y - 6 = 0 এর সমান্তরাল একটি সরলরেখা x - 2y = 0 এবং y - 2x = 0 সরলরেখা দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 21 হলে ওই সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তো একটা সরলরেখা দেওয়া আছে, তো সেই সরলরেখার সমান্তরাল সরলরেখা, ধরো না এই একটা সরলরেখা যে 3x + 2y - 6 = 0, এই একটা সরলরেখা ধরে নাও, এর সমান্তরাল একটা সরলরেখা আঁকলাম, সমান্তরাল সরলরেখা, এবং বাকি যে দুটো সরলরেখা আছে সেই দুটো সরলরেখা, সাপোজ মনে করো এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, এটা হচ্ছে x - 2y = 0 আর এটা হচ্ছে y - 2x = 0 দিয়ে বলেছে এই তিনটে বাহু মিলে যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার ক্ষেত্রফল হচ্ছে 21 বর্গ একক। তাহলে ওই সরলরেখাটির সমীকরণ কত, অর্থাৎ এই সরলরেখার সমীকরণটা আমাকে চেয়েছে। তো তাহলে ওই সরলরেখাটির সমীকরণ কত, বেশ। তাহলে দেখো আমরা কি করেছি, ছবিটা দেখে নাও। প্রথমে এই সরলরেখার সমান্তরাল সরলরেখাটা বের করেছি। সমান্তরাল সরলরেখা আমরা জানি ফর্মটা কি আকারে ধরতে হয়, =0। এবার তিনটে বাহু যেহেতু আছে, এখানে কি আকারে আছে, এবার এই তিনটে বাহু দ্বারা
ক্ষেত্রফল হচ্ছে তোমার তিনটে বাহু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফলটা আগে থেকে বলে দিয়েছে যে 21 বর্গ একক। তো সেক্ষেত্রে এই তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে এ বিন্দু দরকার, বি বিন্দু আর সি বিন্দু দরকার। কারণ এটা তো সমকোণী ত্রিভুজ নয় যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লাগিয়ে দেবে, সেটা হবে না। তিনটে বিন্দু আমাকে বের করতে হবে। তো কী করতে হবে, প্রথমে আমি 1 আর 2 সাপোজ মনে করো এটা 1 এটা 2 করেছি। তো এই দুটো বাহু সমাধান করে আমরা এই বি বিন্দুটা পাবো, তারপরে এই দুটো বাহু সমাধান করে সি বিন্দু, আর এই দুটো বাহু সমাধান করে আমরা এ বিন্দু পাবো। ঠিক আছে, তো প্রথমে আমরা 1 আর 2কে সমাধান করেছি। 1 আর 2কে সমাধান করে আমরা দেখো এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়েছি। তাহলে নির্ণয় ছেদ বিন্দু হচ্ছে এত, মাইনাস k/4 মাইনাস k/8। 1 আর 2কে সমাধান করেছি মানে এই সরলরেখাটা আর এই সরলরেখা, অর্থাৎ এটা হচ্ছে বি বিন্দুটা পেয়েছি। এরপরে 2 আর 3 সমাধান করে আমরা ছেদ বিন্দু পেয়েছি 0 0, কারণ এটা 2 আর 3 সরলরেখাটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, তো তাদের সমাধান করলে 0 0 হবে। আর 3 আর 1 সমাধান করেছি, 3 আর 1 সমাধান করে আবার এক্স আর ওয়াই এর মান পেয়েছি, তার ছেদ বিন্দু অর্থাৎ এ বিন্দুটা পেয়েছি এটা হিসাব মতো। ঠিক আছে, সমাধানটা দেখে নেবা। তিনটে বিন্দু আমরা বের করে নিলাম। তিনটে বিন্দু বের করে নেওয়ার পরে দেখো তিনটে বিন্দু, একটা হচ্ছে 0, 0, একটা হচ্ছে মাইনাস k/4, মাইনাস k/8 এবং মাইনাস k/7, মাইনাস 2k/7। এই তিনটে বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাই বসিয়েছি তিনটে বিন্দু দিয়ে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা আমরা পূর্ব পাঠে আলোচনা চ্যাপ্টারে আছে, দেখবে যে হাফ দিয়ে যে এই ফর্মুলাটা, হাফ মড অফ এই যে x1 ব্র্যাকেটে y2 মাইনাস y3 প্লাস x2 ব্র্যাকেটে y3 মাইনাস y1 প্লাস x3 ব্র্যাকেটে y1 মাইনাস y2। এই যে ফর্মটা, এই ফর্মুলাটাই এখানে মানে এই অনুযায়ী তোমার এখানে বসিয়েছি মানগুলো, তারপরে ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করে আমার এসছে 3k²/112। ঠিক আছে, এবার তোমাকে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফলটা বলে দিয়েছে আগে থেকে, তাহলে আমরা প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, যে এইটাই ইজুয়াল টু 21। সমাধান করে আমরা কে এর ভ্যালু পেয়েছি, কে এর দুটো মান পেয়েছি। এবার কে এর মানটা ওই 1 নম্বরে বসাবো, অর্থাৎ এই সমীকরণটা পেতে গেলে 1 নম্বরে বসাবো। 1 নম্বরে বসিয়ে ফাইনালি আমরা যে সরলরেখাটা পেয়ে গেছি, দুটো সরলরেখা দেওয়া ছিল, বাকি সরলরেখাটা পেয়ে গেলাম। ঠিক আছে, বেশ। এরপরে 9 দাগের অঙ্ক। 9টা কি বলছে? 9টা বলছে যে 3x প্লাস 4y মাইনাস 24 = 0 সরলরেখাটি y অক্ষকে এ বিন্দুতে আর x অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। তাহলে 0, -1 বিন্দুগামী ও x অক্ষের সমান্তরাল সরলরেখাকে এ বি সরলরেখাংশ লম্ব সমদ্বিখণ্ড সি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করে যে অ্যাঙ্গেল এসিবি এক সমকোণ। দেখো প্রথমে তো ছবিটা ক্লিয়ারভাবে আঁকতে হবে। এই যে সরলরেখাটা দিয়েছে, এই সরলরেখাটা বলছে ওয়াই অক্ষকে এ বিন্দুতে আর এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে। তো এই সরলরেখাটাকে আগে ছেদিতাংশ আকার সরলরেখা সাজালে আমরা কি পাবো, যে 3x প্লাস 4y মাইনাস 24 = 0। এটা থেকে 3x প্লাস 4y = 24। অর্থাৎ x = 3 × 8 = 24 আর y = 4 × 8 = 32 = 0, এই = 1। এই 4 6 24, 4 6 24। বেশ, এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যে এক্স অক্ষকে মানে অর্থাৎ এক্স অক্ষকে তোমার 8,0 বিন্দুতে ছেদ করেছে আর ওয়াই অক্ষকে 0,6 বিন্দুতে ছেদ করেছে। তাহলে বলেছে যে এখানে পড়ো যে ওয়াই অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এইটা এ হবে, আর বি বিন্দু এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এইটা বি হবে, এ আর বি হবে। তাহলে আমি ক্লিয়ার বুঝতে পারছি যে ছবিটা হবে এরকম, এই যে এই বিন্দুটা হবে বি যেটা হচ্ছে 8,0, আর এই বিন্দুটা হবে এ যেটা হচ্ছে 0,6। এই যে সরলরেখাটা হচ্ছে এটা। এবার কি বলেছে যে 0,1 বিন্দুগামী এবং ও এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাকে, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা কোনগুলো, এই যে এইভাবে যাবে, এইটা হচ্ছে এক্স অক্ষ, আর এই এক্স অক্ষের সমান্তরাল এই লাইনগুলো সবই সমান্তরাল, সব এইভাবে যদি টানি, কিন্তু এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা যেটা কিনা 0,-1 বিন্দুগামী, 0,-1 সম্ভবত এইখানে থাকবে, এইসব জায়গায় থাকবে 0,-1। এটা হচ্ছে 0,-1 বিন্দু।
তাহলে এই বিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা তো এইটাই হয়, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, তাই না? তো সমান্তরাল সরলরেখাকে এবি সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক, এবি সরলরেখাংশের লম্ব বলতে লম্ব সমদ্বিখণ্ডক বলতে একদম মিডিল পয়েন্টে থাকবে এবং এখান থেকে লম্ব টানবো আমরা, লম্ব সমদ্বিখণ্ডক। এই যে সরলরেখাটা টেনেছি সেই সরলরেখাটাকে সি বিন্দুতে, কোনো একটা সি বিন্দুতে টাচ করেছে, এইভাবে আমরা লম্ব টানলাম, লম্ব সমদ্বিখণ্ডক ধরে নাও, এই যে লম্ব সমদ্বিখণ্ডক থাকলাম, এটা বলছে যে 0,-1 বিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাকে সি বিন্দুতে ছেদ করেছে, তাই না? যে তোমাকে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এসিবি 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এসিবি, তাহলে এখান থেকে তুমি এইভাবে দাগ টেনে দাও, এই যে এইটা আর এসিবি টেনে দিলাম, তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার হলো? এতক্ষণে ছবিটা ক্লিয়ার হলো? তো এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করতে গেলে ভালো করে লক্ষ্য করো, এ বি বিন্দু দেওয়া আছে, এ বিন্দু দেওয়া আছে, আমাকে সি বিন্দুটা দরকার, আর এই বিন্দুটা তুমি ধরে নাও ডি বিন্দু। তো সি বিন্দুটা দরকার, সি বিন্দুটা আমি জানি না, কিন্তু সি বিন্দুটা আমি ধরবো কত, সি বিন্দুটা ধরবো ধরো এইটা যেহেতু 0,-1 পয়েন্ট এইটা, তাহলে এইসব যে কোনো জায়গায় হচ্ছে এই লাইনে কিন্তু ওয়াইয়ের মান 1, এই ওয়াইয়ের মান -1, যে কোনো জায়গায় ওয়াইয়ের মান -1। কী করে বুঝলাম? এই পয়েন্টটা দেখে বুঝলাম যে এইখানে তাহলে সি বিন্দু স্থানাঙ্ক আমি না জানলেও আমি এই এক্সের মানটা জানি না, কিন্তু ওয়াইয়ের মান জানি আমরা -1, তাহলে এই সি বিন্দুটা ধরে নিলাম x,-1 বিন্দু। এখন সি বিন্দুটা দরকার আমার এইটাকে 90 ডিগ্রি প্রমাণ করার জন্য। ঠিক আছে, তো চলো ছবিটা ক্লিয়ার বুঝতে পেরেছো, এবার দেখো অঙ্কটা করেছি। অঙ্কটা এই দেখো, প্রথম কাজ কি, প্রথম ছবিটা দেখে নাও, একদম মিলছে। এরপরে আমরা প্রথমে ডি বিন্দু স্থানাঙ্কটা বের করে নিয়েছি। ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে গেলে আমরা এ আর বি এর মিডিল পয়েন্ট ডি, মধ্যবিন্দু ফর্মুলা লাগিয়ে ডি বিন্দুটা বের করে নিয়েছি, আর সি বিন্দুটা ধরেছি বলে দিলাম x,-1। ঠিক আছে, সি বিন্দুটা, এখন সি বিন্দুটা দরকার। এবার খেয়াল করে দেখো, এই যে সি বিন্দুটা এই যে সিডি সরলরেখাটা এ বির ওপর লম্ব, তাই না? এ বির ওপর সিডি সরলরেখাটা লম্ব, তাহলে আমরা কি করব, যে বলবো যে সিডি এ বির ওপর লম্ব, তাহলে আমরা কি করব যে এই সিডির আমরা কি করব যে দুটো প্রবণতা বের করব, এ বির প্রবণতা বের করব আর সিডির প্রবণতা বের করব। দুটোকে গুণ করলে নিশ্চয় -1 হবে, আমরা জানি যে পরস্পর লম্ব হলে তাদের প্রবণতা গুণফল -1 হয়। তো সিডির প্রবণতা এইটা, আর এ বিন্দুর প্রবণতা, এই এ বি সরলরেখার প্রবণতা এটা তোমরা বের করে নেবা। সিডির প্রবণতা সি বিন্দু জানি, আর ডি বিন্দুটা বের করেছি 4,3, প্রবণতাটা তোমরা বের করবা, যে প্রবণতা দুটো গুণফল -1 করে দিয়েছি। ঠিক আছে, আর -1 করে দেওয়ার পরে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু বের করেছি। এক্স এর ভ্যালু বের করতে পারলে আমরা সি বিন্দুটা ফাইনালি পেয়ে গেছি। সি বিন্দুটা হচ্ছে 1,-1। সি বিন্দুটা পেয়ে গেলাম। এবার তুমি লক্ষ্য করো যে সি বিন্দুটা যদি পেয়ে যায়, তাহলে আমাকে তো এই কোণটা 90 ডিগ্রি দেখাতে হবে। তো 90 ডিগ্রি দেখাতে গেলে আমরা বলবো যে এই সিবি সরলরেখার প্রবণতা বের করব আর এসি সরলরেখার প্রবণতা বের করব। দুটো সরলরেখার প্রবণতা বের করব, দুটো প্রবণতার গুণফল যদি -1 চলে আসে তবে আমরা বলতে পারবো যে অ্যাঙ্গেল এসিবি 90 ডিগ্রি। ঠিক আছে, এই বাহুটার প্রবণতা আর এই বাহুটার প্রবণতার গুণফল যদি -1 চলে আসে তাহলে 90 ডিগ্রি বলতে পারবো এই কোণটা। তো তাই করেছি, দেখো বিসি বাহুর প্রবণতা বের করেছি, বি আর সি দুটো বিন্দুই আছে, ফর্মুলা লাগিয়েছি y1 - y2 বাই x1 - x2, ফর্মুলা লাগিয়ে প্রবণতা বের করেছি, আর এসি বাহু প্রবণতা বের করেছি। দুটোকে গুণ করার পরে, প্রবণতা দুটোকে গুণ করার পরে দেখা যাচ্ছে যে -1 এসছে, তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এসিবি 90 ডিগ্রি বা এক সমকোণ প্রমাণিত। ঠিক আছে, এরপরে 10এরটা চলে এসো। 10এরটায় কি বলেছে, যে দেখাও যে এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণে নত সরলরেখার সমান্তরাল দিকে প্রতিমিত x0, y0 বিন্দু থেকে ax + by + c সরলরেখার দূরত্ব এত। বেশ,
তাহলে প্রথম কাজ হবে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, সাপোজ এটা অক্ষটা আনলাম, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে আছে। সাপোজ ধরো এই সরলরেখাটা ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে আছে, ধরে নাও এই সরলরেখাটা। তো এই ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে আছে, এরকম একটা সরলরেখা সমান্তরাল সরলরেখা। সাপোজ মনে করে এই একটা সরলরেখা সমান্তরাল আঁকলাম। এই সরলরেখাটার প্রতিমিত এক্স জিরো ওয়াই জিরো কোন একটা জায়গায় আছে, এক্স জিরো আর ওয়াই জিরো, ঠিক আছে? কোন একটা জায়গায় এই সরলরেখার সমান্তরাল সরলরেখার কোন একটা পয়েন্টে আছে এক্স জিরো ওয়াই জিরো। এবার কি বলেছে, এই পয়েন্ট থেকে এই যে সরলরেখাটা দেওয়া আছে সেই সরলরেখার দূরত্ব এত। বোঝা যাচ্ছে? এটাকে যদি ছেদিতাংশ আকারে সাজায়, এটা নিশ্চয়ই ভেবে নাও যে এই একটা সরলরেখা, এইটাই হচ্ছে তোমার এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এই সরলরেখাটা এখানে আছে। তাহলে তুমি বলো যে এই বিন্দু থেকে এই যে সরলরেখার এইটুকুর দূরত্ব তোমাকে বের করতে বলেছে। তাহলে আবার বলছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একটা সরলরেখা রয়েছে, তার সমান্তরাল একটা সরলরেখার কোন একটা জায়গায় এক্স জিরো ওয়াই জিরো পয়েন্ট আছে। এই পয়েন্ট থেকে তোমাকে বইয়ে যে ইকুয়েশনটা বলে দিয়েছে সেই ইকুয়েশনের ভেবেছি আমি এইটা হচ্ছে এই প্রদত্ত সরলরেখা। এই সরলরেখার দূরত্ব, অর্থাৎ এই দূরত্ব বলতে এই পয়েন্ট থেকে এইটুকু দূরত্ব, সরলরেখার দূরত্ব এইটুকু তোমাকে বের করতে বলেছে। জিনিসটা বোঝা গিয়েছে? কি করে করছি শোনো, ছবিটা এঁকে দিয়েছি দেখো, এটাকে ই পয়েন্ট নাম দিয়েছি। এবার এই যে ইএফ যে সরলরেখা, ইএফ সরলরেখার আমরা এই সরলরেখার সমান্তরাল সরলরেখা, তো এটা ইএফ সরলরেখাটা হচ্ছে সিডির সমান্তরাল সরলরেখা। তো সিডি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করলে আমরা এর প্রবণতা ট্যান থিটা হবে নিশ্চয়ই। তাহলে তুমি আমাকে বলো যে সিডির সমান্তরাল যে কোনো সরলরেখার প্রবণতা, সিডির প্রবণতা যা হয় তার সমান্তরাল সরলরেখার প্রবণতা তাই হয়। তাহলে সিডির প্রবণতা যা হবে ইএফ এর সরলরেখার প্রবণতা তাই হবে, কারণ দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল, প্রবণতা ইকুয়াল হবে। তাহলে ইএফ সরলরেখার প্রবণতা আমি ট্যান থিটা ধরতে পারি, আর ইএফ সরলরেখার কোন একটা পয়েন্ট বলে দেওয়া আছে এক্স জিরো ওয়াই জিরো, তাহলে একটা স্থানাঙ্ক বলে দেওয়া আছে আর প্রবণতা আমি ট্যান থিটা ধরেছি। তাহলে ইএফ সরলরেখার সমীকরণ কি হবে? y মাইনাস ওয়াই জিরো ইকুয়ালস টু ট্যান থিটা এক্স মাইনাস এক্স জিরো। এটা হচ্ছে ইএফ সরলরেখাটা, ঠিক আছে? এই সরলরেখাটাকে একটু কায়দা করে আমরা ট্যান থিটাকে ভেঙেছি সাইন বাই কস করে, কোনাকুনি গুণ করে এইটা এসছে আমাদের। এইটাকে ইকুয়ালস টু আমরা কি করেছি, আর ধরেছি। এবার এখান থেকে তুমি ফার্স্ট আর লাস্টেরটা নিলে এক্স এর মান পাওয়া যায় এক্স জিরো প্লাস আর কস থিটা, এইটা থেকে এটা জিরো করলে ওয়াই এর মান পাওয়া যায় ওয়াই জিরো প্লাস আর সাইন থিটা। এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটা তুমি এই সরলরেখাকে স্যাটিসফাই করবে নিশ্চয়ই, এই সরলরেখাকে অবশ্যই স্যাটিসফাই করবে বিন্দুটা। তাহলে এই বিন্দুটাকে আমরা ই বিন্দু ধরে নিলাম, এই বিন্দুটাকে আমরা ই বিন্দু ধরে নিলাম। তুমি আমাকে বলো যে ই বিন্দু দেওয়া আছে। এবার এই ই বিন্দুটা পেয়ে যাওয়ার পরে খেয়াল করে দেখো, ই বিন্দুটাই তো যে সরলরেখাটা তোমাকে বই বলে দিয়েছে সেই সরলরেখার ওপরেই তো অবস্থিত ই বিন্দুটা। তাহলে ই বিন্দুটা আমি ওই সরলরেখার ওপর বসিয়ে দিলাম, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, এই সরলরেখার ওপর বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আমরা আর এর ভ্যালু বের করেছি, আর এর মান পেয়েছি, সে মানটা রেখে দিয়েছি। এবার আমার তো দরকার ই এফ এর মধ্যে দূরত্ব, মানে ইএফ বাহুর দৈর্ঘ্যটা দরকার, তবে তো আমরা এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব পাবো। ইএফ এর দৈর্ঘ্যটা দরকার। তো ইএফ সরলরেখার দূরত্ব কত হবে? ইএফ সরলরেখার দূরত্ব হচ্ছে তোমার ই বিন্দু আছে বলতে এইটে, আর এফ বিন্দু আছে এক্স জিরো ওয়াই জিরো। তো ফর্মুলায় বসিয়েছি রুট ওভার এক্স মাইনাস এক্স ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার, ওই ফর্মুলায় বসিয়েছি। দেখো ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে ইএফ এর দূরত্বটা আমার দরকার, তো ইএফ এর দূরত্বটা ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে আর একক হচ্ছে, অর্থাৎ ইএফ এর দূরত্ব হচ্ছে আর একক, আর আর এর মান তো আমরা আগে থেকে বের করে রেখেছি। তাহলে আমরা বলতে পারি যে নির্ণেয় দূরত্ব আর সেটাই হচ্ছে এইটা, আর এইটাই তোমাকে প্রমাণ করতে বলেছে, তো প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এরপরে 11টা কি বলেছে, দেখাও যে তিনটে সরলরেখা দিয়ে দিয়েছে তোমাকে, এ প্লাস বি এক্স প্লাস এ মাইনাস বি ওয়াই মাইনাস টু এ বি ইকস টু জিরো, আর এখানে এ মাইনাস বি এক্স এ প্লাস বি ওয়াই মাইনাস টু এ বি ইকস টু জিরো,
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 সরলরেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি সমদ্বিবাহু আর তার শীর্ষকোণ 2 tan ইনভার্স মড অফ এ বাই বি। বেশ, তিনটে বাহু দ্বারা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তোমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ আবার শীর্ষকোণটা এটা। তো তিনটে যে বাহু দেওয়া আছে, তিনটে বাহু ভেবে নাও এটা সমদ্বিবাহু যদি হয়, যদি সমদ্বিবাহু হয় তিনটে বাহু, আমি এটাকে 1 নম্বর বাহুটা ধরে নিলাম, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর বাহু ধরে নিলাম। তো যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তা আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের যে কোনো দুটো কোণ সমান হয়। আমরা এই কোণটাকে যদি আলফা কোণ ধরি, এই কোণটাকে বিটা কোণ ধরি, এই কোণটাকে যদি গামা কোণ ধরি, আলফা বিটা গামা কোণ ধরি, তাহলে নিশ্চয়ই হয় যদি এই কোণ যদি সমান হয়ে যায়, দুটো কোণ যদি সমান হয়ে যায়, তাহলে যদি আমরা প্রমাণ করতে পারি বিটা ইকুয়ালস টু গামা, তাহলেও সমদ্বিবাহু ত্রিভুজ হবে, বা আলফা ইকুয়ালস টু গামা যদি প্রমাণ হয়ে যায় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে যে কোনো দুটো কোণ যদি ইকুয়াল দেখাতে পারি তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণিত করে দিতে পারবো। আর শীর্ষ কোণটা বলেছে যেন এইটা হয় 2 tan ইনভার্স মড অফ এ বাই বি। শীর্ষ কোণটা যদি আলফাই ধরি তাহলে আলফা ইকুয়ালস টু তোমার এইটা যেন হয়, এটা প্রমাণ করতে বলেছে। তো প্রথম কাজ হবে যে তিনটে যে সরলরেখা দিয়েছে প্রত্যেকটার আমরা প্রবণতা বের করবো। এই প্রবণতা বের করলে আমাদেরকে এই সরলরেখাটাকে ঠিক কায়দা করে সাজাতে হচ্ছে। কীভাবে সাজাতে হচ্ছে? ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি আকারে সাজাতে হচ্ছে। এখানে এম এক্স প্লাস সি হয়ে যাবে, আর এখানেও তাই, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। প্রত্যেকটা সরলরেখাকে আমরা এই প্যাটার্নে সাজাবো, দিয়ে প্রবণতাগুলোকে নেব। তাহলে 1 নম্বর যে সরলরেখার নাম দিয়েছি তার প্রবণতা দেখো এইটা হবে, 2 নম্বর যে সরলরেখার নাম দিয়েছি তার প্রবণতা এইটা হবে, আর 3 নম্বর যে সরলরেখাটা তার প্রবণতা হচ্ছে -1। তিনটেরই প্রবণতা বের করেছি আগে, ঠিক আছে? এবার তুমি খেয়াল করে দেখো, এই যে 1 নম্বর আর 2 নম্বর বলছি, বা এই যে 1 আর 2 এর মধ্যবর্তী কোণ আলফা হলে আমরা ধরে নাও ছবি অনুযায়ী এটা 1 নম্বর, 1 আর 2 নম্বর যদি নাম দিই, এই কোণটা বলেছে আলফা যদি ধরি, তাহলে আমরা ট্যান আলফা সমান কি লিখতে পারি? ট্যান আলফা সমান লিখতে পারি 1 নম্বরের প্রবণতা মাইনাস 2 নম্বরের প্রবণতা বাই 1 প্লাস 1 নম্বর প্রবণতা ইন্টু 2 নম্বর প্রবণতা, মানে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এখান থেকে আমরা আলফার ভ্যালু বের করব। তো আলফার ভ্যালু বের করতে ক্যালকুলেশন দেখো, এটা হচ্ছে 4ab সূত্র। তারপরে দেখো এইটার পরের লাইন হচ্ছে উভয় পক্ষকে বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছি। বি স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা এসছে 2 ইন্টু এ বাই বি বাই 1 মাইনাস এ বাই বি এর হোল স্কোয়ার। তো এখান থেকে এ বাই বি কে আমরা ট্যান থিটা ধরলাম। ট্যান থিটা ধরলে থিটা ইকুয়ালস টু কি হবে? ট্যান ইনভার্স এ বাই বি হবে। ট্যান থিটা ধরে নেওয়ার পরে এখানে মান বসাবো ট্যান থিটা, তাহলে এটা হচ্ছে ট্যান থিটা স্কোয়ার হবে। এটা খেয়াল করে দেখো ত্রিকোণমিতির একটা ফর্মুলা তৈরি হয়ে গেছে, 2 tan থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটাকে আমরা ট্যান 2 থিটা বলতে পারি। এটা ত্রিকোণমিতির ফর্মুলা। এখান থেকে আলফা ইকুয়ালস টু এখান থেকে আলফা ইকুয়ালস টু 2 থিটা হবে, ট্যান ট্যান ক্যান্সেল আউট হয়ে আলফা ইকুয়ালস টু 2 থিটা। থিটার মানটা এবার যেটা ধরেছিলাম সেটা বসাও। থিটার মানটা ধরেছিলাম যে ট্যান ইনভার্স এ বাই বি, 2 ট্যান ইনভার্স এ বাই বি মড অফ ট্যান ইনভার্স বি। তা প্রমাণিত হয়ে গেলো যে শীর্ষ কোণটা আমার, তাহলে যে এই যে শীর্ষ কোণটা আমার আলফা, আর আলফা সমান যেটা বই দিয়েছে সেটা প্রমাণিত হয়ে গেল। বাকি 2 আর 3 সরলরেখার মধ্যবর্তী কোণ, অর্থাৎ ধরে নাও 2 আর এটা যদি 3 হয়, মধ্যবর্তী কোণ যদি বিটা হয়, তাহলে ট্যান বিটা কি বলতে পারি আমরা? ট্যান বিটা সমান এটা বলতে পারি, দুটোর প্রবণতা দিয়ে, ফার্স্ট 2 নম্বরের প্রবণতা মাইনাস 3 নম্বরের বাই 1 মাইনাস m1 m2 ওই ফর্মে করেছি। এইখান থেকে আমরা বিটার ভ্যালু বের করব, বিটা কোণটা বের করব। দেখো বিটা কোণটা বের করেছি, বিটা কোণটা কি বেরিয়েছে? ট্যান ইনভার্স মাইনাস বি বাই। ক্লিয়ার? ওই একইভাবে আবার সেই 3 আর 1 বাকি পড়ে থাকছে, 3 আর 1 পড়ে থাকছে, এর মধ্যবর্তী কোণ আমরা যদি গামা ধরি, ট্যান গামা বের করব। ট্যান গামা বের করেছি, ক্যালকুলেশন করে নেওয়ার পরে এসছে গামার মানটা এসে ট্যান ইনভার্স মাইনাস বি বাই এ। তো খেয়াল করে দেখো এই বিটা আর গামা দুটো কোণ ইকুয়াল হয়ে গেল। তাহলে এই গামা আর বিটা কোণ ইকুয়াল হয়ে গেলে আমরা বলতে পারি যে ত্রিভুজের যে কোনো দুটো কোণ ইকুয়াল হয়ে গেলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। এখানে প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে? আর আগের এই শীর্ষ কোণটা তো আমরা বের করেছি, সেটা তো আগেই প্রমাণ করে দিয়েছি। তো এই হচ্ছে অঙ্কটা, ঠিক আছে? তোমরা দেখে নিও। এরপরে
12 এবং 13 দুটোই হচ্ছে উদাহরণ নম্বর 13-র মতো, সুতরাং এই অঙ্কটা আর করাচ্ছি না, তোমরা ওখান থেকে করে নিও। আমরা 14 থেকে শুরু করব। তো 14-র অঙ্কটা কি বলেছে যে -2,5 বিন্দুগামী দুটি সরলরেখার মধ্যে একটি এত সরলরেখার সঙ্গে tan ইনভার্স 3/4 এবং প্রদত্ত সরলরেখাটি অন্য সরলরেখার সঙ্গে tan ইনভার্স 2/3 কোণ উৎপন্ন করেছে। তাহলে সরলরেখা দুটি সমীকরণ নির্ণয় করো। বেশ, দুটো সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে, যেটা কিনা এত বিন্দুগামী এবং এই সরলরেখার সঙ্গে এই কোণটা করেছে, মানে তাদের ওই সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ এটা। তো প্রথমে আমরা কি করেছি যে প্রথম সরলরেখাটাকে 1 নম্বর নাম্বার দিয়েছি এবং ওই যে দুটো সরলরেখা বের করতে বলেছে আমরা ধরে নিয়েছি যে -2,5 বিন্দুগামী ওই যে কোনো সরলরেখার একটা সরলরেখার প্রবণতা আমরা ধরে নিচ্ছি m। দুটো সরলরেখা বের করতে বলেছে, আমরা ফার্স্টে একটা সরলরেখার প্রবণতা m ধরেছি, যেটা কিনা -2,5 বিন্দুগামী। তাহলে একটা বিন্দু দেওয়া আছে আর প্রবণতা যদি m ধরি, তাহলে m প্রবণতা বিশিষ্ট -2,5 বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ আমরা এইভাবে লিখতে পারি, এটা আমরা জানি। ঠিক আছে, এবার দেখো খেয়াল করে, এই সরলরেখাটা আর 1 নম্বর সরলরেখাটার মধ্যবর্তী কোণ তোমাকে বলে দিয়েছে tan ইনভার্স 3/4। তাহলে মধ্যবর্তী কোণ আমরা কি জানি যে 1 নম্বর সরলরেখার প্রবণতা কত, 1 দেখে বোঝা যাচ্ছে, আর 2 নম্বর সরলরেখার প্রবণতা কত, m। তাহলে আমরা তাদের মধ্যবর্তী কোণ যদি আমরা মধ্যবর্তী কোণ tan থিটা ধরি, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে, 1 - m বাই 1 প্লাস 1 m। তাহলে এখানে থিটা ইজ ইকুয়াল টু কি হবে, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 - m বাই 1 প্লাস 1 m। এটা মড দিয়ে দাও। থিটাটা এটা পাচ্ছি তো, মানে কোণটা এটা পাচ্ছি তো, আর এই কোণটাই তোমাকে বইয়ে বলে দিয়েছে যে tan ইনভার্স কত হবে, tan ইনভার্স কত হবে 3/4। তো তাহলে আমরা প্রশ্ন অনুসারে বলতে পারি যে tan ইনভার্স 3/4 ইজ ইকুয়াল টু tan ইনভার্স এইটা। ক্লিয়ার হচ্ছে? tan বাদ দিলে মডটা উঠিয়ে দিলে প্লাস মাইনাস চলে আসবে, এখান থেকে m এর ডবল মান পাবো। এই ডবল মানের জন্য আমরা সমীকরণও দুটো পাবো, একবার এই m এর মানটা 2 নম্বরে বসালে একটা পাবো, এই m এর মানটা 2 নম্বরে বসালে আরেকটা পাবো। এটা গেল একটা সরলরেখার জন্য, যে সরলরেখাটা -2,5 বিন্দুগামী এবং যেটি এই সরলরেখার সঙ্গে এত কোণ করেছে। আরেকটা সরলরেখা বলেছে যেটা কিনা এই সরলরেখার সঙ্গে এই কোণ করেছে। তাহলে আরেকটা সরলরেখার প্রবণতা আমরা ওই সরলরেখার m ধরেছি, তাহলে এখানে m1 ধরে নেব। ওই একইভাবে এই এত বিন্দুগামী m1 প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণ এটা। এবার ওই 1 আর 3 পরস্পর তোমার কোণ করেছে, বই বলেছে tan ইনভার্স 2/3 কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা বলতে পারি tan ইনভার্স 2/3 ইজ ইকুয়াল টু tan ইনভার্স ফার্স্টের প্রবণতা মাইনাস যে এই 3 নম্বরের প্রবণতা বাই 1 প্লাস 1.m1। সে আগের মতো ইকুয়াল করে দিয়েছে। এখান থেকেও আবার m এর ডবল মানের জন্য আমরা ডবল ইকুয়েশন পাবো। ঠিক আছে, m এর মানটা বসালে তোমরা দেখে নাও। ঠিক আছে, এবার 15-র অঙ্কটা। 15টা কি বলেছে দেখো, 15টা বলেছে যে একটি আয়তক্ষেত্রের একটি বাহু সমীকরণ বলে দিয়েছে 4x + 7y + 5 = 0 এবং দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে -3,1 আর 1,1। তাহলে অন্য তিনটি বাহুর সমীকরণ নির্ণয় করো। তাহলে একটা আমরা আয়তক্ষেত্র আঁকলাম, আয়তক্ষেত্র আঁকার পরে আমরা ভূমিটাকে আমি ওই বাহুটা ধরে নিলাম 4x + 7y + 5 = 0। আর বাকি যে দুটো শীর্ষবিন্দু দিয়েছে শীর্ষবিন্দুগুলো কোনাকুনি ধরতে হবে। তুমি এটা ধরেছি আর সি এটা ধরেছি, তুমি এইটাকে তুমি -3 আর 1 ধরতে পারতে বি বিন্দুটাকে, তাহলে ডি বিন্দুটাকে 1,1 লিখতে হতো। কোনাকুনি ধরতে হবে, এটা এ আর এটা বি ধরলে কিন্তু আর করতে পারবো না অঙ্কটা। তো তোমাকে তো আর উল্লেখ করে দেওয়া নেই যে এ বিন্দু আর সি বিন্দু বা ডি বিন্দু, আমি যেরকম আমার সুবিধা হবে সেই হিসাবে আমি ধরবো। তো এইভাবে ধরে নেওয়ার পরে দেখো আমাকে এডি সমীকরণ বের করতে হবে, বিসি সমীকরণ আর সিডি সমীকরণ বের করতে হবে, তিনটে বাহু সমীকরণ বের করতে হবে। তো খেয়াল করে দেখো যে এই সরলরেখাটা
এই সরলরেখাটা অর্থাৎ এবির ওপর বিসি লম্ব, তাই না? তাহলে এই সরলরেখা লম্ব সরলরেখার সমীকরণ কি? এইটা না? তাহলে এই যে লম্ব সরলরেখার সমীকরণ তোমরা জানোই যে এক্স এর সহগগুলো ওয়াই, ওয়াই সহগগুলো এক্স, আর চিহ্ন চেঞ্জ হয়ে যায় ইকুয়ালস টু কে। এবার এইটা কি? এই সরলরেখাটা নিশ্চয়ই 1,1 বিন্দুগামী, তো 1,1 বসালে কে এর ভ্যালুটা পেয়ে যাবো। কে এর ভ্যালুটা পেয়ে গেলে ফাইনালি আমরা সমীকরণটা পেয়ে গেলাম। কার সমীকরণ পেলাম? বিসির সমীকরণ পেলাম। ওই একইভাবে এ বি বাহুর ওপর এডিও তো লম্ব, আর যেটা কিনা -3,1 বিন্দুগামী, তো ওই একইভাবে এডির সমীকরণও পেয়ে যাবো আমরা। দেখে নাও, তাই করেছি, এডির বেলায় তাই করেছি, পেয়ে গেছি এই সমীকরণটা। আর লাস্ট কি কোন সমীকরণটা বের করতে হবে? সিডি। তো সিডিটা বোঝাই যাচ্ছে যে এ বির সমান্তরাল সিডি, তাহলে এ বির সরলরেখাটা তো আমার কাছে আছে, তাহলে এর সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে দেখো। এর সমান্তরাল যেহেতু বলছি সিডি সমান্তরাল এ বি, তাহলে সিডি সরলরেখার সমীকরণ কি হবে? এইটা হবে, কি আকারে ধরে নিয়েছি। এবার যেটা কিনা কোন মানে সিডি সরলরেখা, মানে এটা সমান্তরাল সরলরেখা যদি সিডি হয়, সিডি কোন বিন্দুগামী? 1,1 বিন্দুগামী, তাই 1,1 কে এর জায়গায়, কে এর মানটা পেতে গেলে আমাকে এক্স আর ওয়াই জায়গায় 1 আর 1 বসা দেবো, কে এর ভ্যালুটা পেয়ে গেলাম। ফাইনালি আমরা সিডি সমীকরণটাও পেয়ে গেলাম। এটা খুব সহজ অঙ্ক ছিল, করে নিও তোমরা। এরপরে 16 দাগের অঙ্ক দেখো। 16টা কি বলছে? 3x - 2y - 1 = 0 সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণের নত দিকে 5,3 বিন্দু থেকে সরলরেখা প্রদত্ত সরলরেখার দূরত্ব নির্ণয় করো। এই যে সরলরেখাটা ছবিতে দেখো, সরলরেখাটা আমরা এই ভূমি বরাবর ধরে নিয়েছি। হ্যাঁ, সরলরেখাটা এ বলছে এই সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণের নত। 45 ডিগ্রি কোণের নত, এই যে 45 ডিগ্রি কোণের নত, এই জায়গায় কোনো একটা পয়েন্ট আছে সি, যেটা কিনা 5,3 বই বলে দিয়েছে। 5,3 বিন্দু থেকে এই এ বি সরলরেখার দূরত্ব চেয়েছে। মানে হচ্ছে যে এ বি সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে নত হয়ে, 45 ডিগ্রি কোণে নত হয়ে এই বিন্দু থেকে, অর্থাৎ 5,3 বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব চেয়েছে। তার মানে কোনটা চেয়েছে? এসি চেয়েছে নাকি সিবি চেয়েছে বলতো? অবশ্যই এসি চেয়েছে, মানে এসির দৈর্ঘ্যটা চেয়েছে, যে 45 ডিগ্রি কোণে নত হয়ে এই বিন্দু থেকে দূরত্ব বের করো এ বি বাহুর, তাহলে নিশ্চয়ই এসি চেয়েছে। ঠিক আছে, তো এসি চাইলে আমরা আমাদের সুবিধার জন্য এখান থেকে আমরা সি বিন্দু থেকে এ বি বাহুর উপর বি লম্ব টেনে নেব। দিয়ে এখন এসি বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে আমাকে সিবি বাহুর দৈর্ঘ্যটা আগে বের করে নিতে হবে। তো সিবি বাহুর দৈর্ঘ্য বের করে নিতে গেলে আমরা জানি সিবিটা এ বির ওপর লম্ব যেহেতু টেনেছি, তাহলে আমরা লম্ব দূরত্ব বের করব। এই লম্ব দূরত্ব অর্থাৎ সিবি দূরত্ব বের করার ক্ষেত্রে এটা যেহেতু লম্ব দূরত্ব বের করছি, আমরা এই চ্যাপ্টারের পরে যে সরলরেখার 3য় নম্বর যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে একটা ফর্মুলা আছে লম্ব দূরত্বের ফর্মুলাটা, যেটা এই চ্যাপ্টারে নেই। তবুও আমি বলে দিচ্ছি যে কোনো একটা সরলরেখায়, ধরো এই সরলরেখায় বলছি, এই সরলরেখাটা রয়েছে, এই সরলরেখার উপর কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে মড অফ এই 3x এর জায়গায়, দেখো x এর জায়গায় লিখবো এটা 5 x.5 - 2, y এর জায়গায় লিখবো 3 - 1, আর নিচে লিখবো x এর কোএফিসিয়েন্ট, মানে x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার। এইটা হচ্ছে সিবি এর দূরত্ব। হ্যাঁ, সিবি এর লম্ব দূরত্ব। এই যে সূত্রটা লিখালাম, এটা হচ্ছে এর পরের চ্যাপ্টার আছে, এটা তোমাকে এই চ্যাপ্টারের জন্য, এই অঙ্কটার জন্য করতে হবে এই সূত্রটা। তো বিসির দৈর্ঘ্য বের করেছি, দেখো ওই ফর্মুলাটা লাগিয়ে বের হয়েছে 8/√13 একক। এখন আমার এইটা যদি 8/√13 বের হয়, তো এই দুটো মানে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়, এটা যদি অতিভুজ হয়, এটা ধরে নাও এটা উচ্চতা আর এটা ভূমি, তাহলে এই কোণটা 45 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে সাইন 45, আমাকে এই অতিভুজের দৈর্ঘ্য দরকার, তাহলে আমরা বলতে পারি সাইন 45 = ভূমি লম্ব বাই অতিভুজ, তাই না? আর তাহলে কি করছি যে সাইন 45 = বিসি বাই এসি, লম্ব বাই অতিভুজ, আর আমার অতিভুজের দৈর্ঘ্যটাই দরকার, অর্থাৎ এসি দরকার। সাইন 45-এর মান 1/√2, এখান থেকে ক্যালকুলেশন করে এসির মানটা পুট করেছি, এই এসির মান বলছি, বিসির মানটা পুট করেছি, এটা এই কোনো গুণ হয়ে গেছে। বিসির মানটা আমাকে আগে থেকে বের করেছি, বিসির মানটা পুট করেছি, পুট করার পরে আমরা ফাইনালি এসির সমীকরণটা বের করে নিয়েছি, এই এসির দূরত্বটা বের করে নিয়েছি।
ঠিক আছে। বেশ, এরপরে আমরা 17 দাগের অঙ্ক করব। 17 দাগের অঙ্কটা উদাহরণ নম্বর 18 মতো, তবু আমরা এই অঙ্কটা করে দিচ্ছি। 18 দাগের অঙ্ক উদাহরণ নম্বর 18 মতো, এই অঙ্কটা করাবো না। 19 দাগের অঙ্ক উদাহরণ নম্বর 14 মতো, এটাও আমরা করাবো না। শুধু 17 দাগের অঙ্কটা করিয়ে দিচ্ছি, তবু 17টা পড়ো। 17টা কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের একটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক 2,3 এবং তার বিপরীত বাহুর সমীকরণ x + y = 2। ত্রিভুজটির অন্য দুটি বাহুর সমীকরণ নির্ণয় করো। শীর্ষবিন্দু বলে দিয়েছে আর বিপরীত বাহুটা বলে দিয়েছে। তো শীর্ষবিন্দু আমি যদি এটা ধরি 2,3, তা তার বিপরীত বাহুটা নিশ্চয়ই এটা x + y = 2। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হবে। এবার আমি কি ধরে নিচ্ছি যে এ বিন্দুগামী, মানে এ বিন্দুগামী অর্থাৎ 2,3 বিন্দুগামী সরলরেখার সমীকরণের প্রবণতা m। তাহলে এই বিন্দুগামী সরলরেখার প্রবণতা যদি m হয়, সাপোজ ধরে এই সরলরেখার প্রবণতা যদি m হয়, তো এই সরলরেখার প্রবণতা m আর এই সরলরেখার প্রবণতা কত হিসাব করে দেখলে পাওয়া যাবে। এই সরলরেখার প্রবণতা এখান থেকে বোঝা যাচ্ছে যে -1 প্রবণতাটা। তা দুটোর প্রবণতা আছে, তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা ফর্মুলা লাগাতে পারি কি, যে মধ্যবর্তী কোণের ফর্মুলা tan থিটা, থিটা হচ্ছে 60 ডিগ্রি = m1 - m2/1 + m1 m2। ওই ফর্মুলায় লাগিয়ে আমার এখান থেকে মড তুলে প্লাস মাইনাস হয়েছে। তারপরে আমরা সমাধান করে আমরা m এর দুটো মান পেয়েছি। এবার খেয়াল করো, তোমাকে দুটো সরলরেখা মানে একটা সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছে, বাকি দুটো সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো এই সরলরেখার সমীকরণ পেতে গেলে এই সরলরেখার প্রবণতা দরকার আর এই সরলরেখার যে কোনো একটা বিন্দু দরকার। দেখো এই বিন্দুটা দেওয়া আছে 2,3, আর যদি প্রবণতাটা বের করতে পারি তাহলে তো আমরা এই সরলরেখার সমীকরণটা বের করতে পারবো। তাই প্রবণতা আমি বের করেছি, যখন m এর মান হচ্ছে 2 - √3 আর 2,3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ এটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে y - y1 = m x - x1, এই ফর্মে সাজিয়েছি। আর যখন m এর মান এত, তখন এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ এটা, দুটো সমীকরণ পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে ত্রিভুজের বাকি দুটো সরলরেখার সমীকরণ। ঠিক আছে, বেশ। এরপরে 17-এর পরে একদম আমরা চলে যাব 20 দাগের অঙ্কটাও করবো না, এটা ট্র্যাপিজিয়ামের অঙ্ক, এটা ছেড়ে দিয়ে আমরা 21 দাগের অঙ্কটা দেখো, ভালো করে পড়ো। এটা হচ্ছে উদাহরণ নম্বর 20 মতো। 21 দাগের অঙ্কটা কি বলেছে, যে প্রমাণ করি এই যে 4টে সরলরেখা দিয়েছে, যে 4টে সরলরেখা 4টি দ্বারা উৎপন্ন সামন্তরিকের কর্ণ দুটি পরস্পর সমকোণে ছেদ করে। অর্থাৎ 4টে যে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, যে বলেছে যে 4টি বাহুর দ্বারা যে সামন্তরিক উৎপন্ন হবে, তাদের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে ছেদ করেছে, সেটা প্রমাণ করতে বলেছে। একটা কথা মনে রেখো, যে প্রত্যেকটা সামন্তরিকই কিন্তু রম্বস, তাই না? সমস্ত সামন্তরিক কিন্তু একটা রম্বস। তো যদি সামন্তরিকের কর্ণ দুটো, যদি আমি এই যে 4টে বাহু দেওয়া আছে, এই 4টে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের আমি যদি কর্ণগুলোর 90 ডিগ্রি দেখাতে চাই, তোমাকে যেটা প্রমাণ করতে বলেছে যে কর্ণগুলোর পরস্পর 90 ডিগ্রি, তাহলে সেটা একমাত্র রম্বস হলেই সম্ভব, মানে সামন্তরিকটা রম্বস হলেই তবেই তো সম্ভব কর্ণগুলো 90 ডিগ্রি হবে। আর তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি 4টে বাহু দিয়ে আমি যদি রম্বস প্রমাণ করতে পারি, যে 4টে বাহু যেটা দিয়ে দিয়েছে, 4টে সরলরেখার সমীকরণ দিয়েছে, সেই 4টে সরলরেখা দিয়ে আমি যদি ওই যে চতুর্ভুজটাকে যদি আমি রম্বস প্রমাণ করে দিতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে তাদের কর্ণ দুটো পরস্পর সমকোণে ছেদ করেছে। আর রম্বস এক ধরনের সামন্তরিক, তো আমরা জানিয়ে এসেছি। তো এইটা হচ্ছে উদাহরণ নম্বর 20 মতো। উদাহরণ নম্বর 20-তে দেখো, এখানেও 4টে সমীকরণ দেওয়া আছে, বলেছে যে সরলরেখা 4টি একটি রম্বস উৎপন্ন করে, সেটা দেখাও, তাই বলেছে। তাই এই যে রম্বস উৎপন্ন করেছে সেটা দেখাও, আর সামন্তরিকের কর্ণগুলো পরস্পর সমকোণে ছেদ করেছে, অ্যান্সারটা কিন্তু ঘুরে ফিরে একই কোশ্চেন। এটা তুমি এটাকে রম্বস প্রমাণ করবে, তাহলে তুমি বলে দিতে পারবে যে অতএব যে কর্ণগুলো পরস্পরকে সমকোণে ছেদ করেছে, সামন্তরিক কর্ণগুলো। ঠিক আছে, তো ওইখান থেকে করে নিও। 22 দাগের অঙ্কটা করে দিচ্ছি। 22 দাগে কি বলছে, যে ABCD একটি চতুর্ভুজ, যা 4টে বাহুই বলে দিয়েছে, এত 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 এত, এর AC ও BD কর্ণ দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। বেশ, তো 4টে বাহু যেটা দিয়ে দিয়েছে, পরপর আমরা ছবি এঁকে 4টে বাহুকে বসিয়েছি। বসিয়ে দেওয়ার পর তোমাকে কি বলেছে,
যে এসি যে কর্ণ আর বিডি যে কর্ণ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত সেটা বের করতে বলেছি, অ্যাঙ্গেলটা কত। তো এটা বের করতে গেলে প্রথম কাজ হবে আমার কি, প্রথমে আমাকে এ বি সি ডি বিন্দুগুলো বের করে নেওয়া। কি করে বিন্দুগুলো পাবো? দেখো এই বিন্দু যদি পেতে চাই তাহলে এই সরলরেখা আর এর সরলরেখা অর্থাৎ এ বি আর এডি কে সমাধান করলেই এই সরলরেখা পেয়ে যাব। বি বিন্দু পেতে গেলে এ বি আর বি সি সমীকরণ দুটোকে সমাধান করে আমরা বি বিন্দু পাবো, ওইভাবে সি পাবো, ডি পাবো। এইভাবে 4টে বিন্দু আমরা বের করে নেব। আমরা তাই করেছি, দেখো 4টে সরলরেখা থেকে আমরা পরপর বিন্দুগুলো বের করেছি। তোমরা সমীকরণটা মানে সমাধানটা দেখে নিও, এটা লাইন বাই লাইন বোঝাচ্ছি না। সি বিন্দু পেয়েছি, ফার্স্টে সি বিন্দু পেয়েছি, তারপরে সমাধান করতে করতে আবার ডি বিন্দু পেয়েছি। সমাধানটা পুরোটা দেখে নেবে সমীকরণগুলোর। এবার 4টে বিন্দু পেয়ে গেলাম, এই বিন্দুটা শেষে বের করেছি। 4টে বিন্দু যখন পেয়ে গেলাম, 4টে বিন্দু পেয়ে যাওয়ার পরে এখন আমার কাজ হবে, দেখো 4টে বিন্দু যখন পেয়ে গেছি তখন ভেবে না 4টে বিন্দু পেয়ে গেছি, এবার এ বিন্দু পেয়ে গেছি, সি বিন্দু পেয়ে গেছি, তাহলে এসির প্রবণতা বের করব। আর বি বিন্দু পেয়ে গেছি, ডি বিন্দু পেয়ে গেছি, বিডির প্রবণতা বের করব। প্রথমে এসির প্রবণতা, এ আর সি বিন্দু পেয়ে যাওয়ার পরে আমরা ফর্মুলা লাগাবো y1 - y2 বাই x1 - x2। ওইভাবে বিডির প্রবণতা বের করেছি। খেয়াল করে দেখো দুটো প্রবণতা বের করার পরে দেখা যাচ্ছে যে তাদের গুণফলটা অবশ্যই -1 হবে। এটা যদি m1 ধরি, এটা যদি m2 ধরি, তা তাদের প্রবণতাকে গুণ করে দেখা যাচ্ছে যে -1 হচ্ছে। তাহলে আমরা বলতে পারছি যে তাদের যে এসি এবং বিডি যে কর্ণ দুটো ছিল তাদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। ঠিক আছে। এরপরে 23-এর দাগের অঙ্ক। 23-এরটা কি বলেছে? একটি সরলরেখা এল 5x - y = 1 সরলরেখার উপর লম্ব। বেশ, একটা সরলরেখা রয়েছে যেটা এই সরলরেখার উপর লম্ব। সরলরেখাটার নামটা কি? এল। দুটি স্থানাঙ্ক অক্ষ এবং এল সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 5 বর্গ একক। এবার এল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। বেশ, তাহলে প্রথমে এই সরলরেখার উপর লম্ব সরলরেখা অর্থাৎ এল সরলরেখাটা আমরা বের করে নেব। দেখো এটা 1 নম্বর নাম্বার দিয়েছি। এবার এই সরলরেখার লম্ব সরলরেখা অর্থাৎ এল সরলরেখাটা বের করে নিয়েছি। এটা কে ধর, এটা কোএফিসিয়েন্ট মানে সহগগুলো উল্টে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আর কে ধরবো, এটাকে একটু মানে এক লাইন করেছি, ছেদিতাংশ আকারে আমরা লিখেছি। এবার বলা হচ্ছে যে দুটো অক্ষ, বড় ভালো করে, দুটি স্থানাঙ্ক অক্ষ এবং এল সরলরেখা দ্বারা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং তার ক্ষেত্রফল হচ্ছে 5 বর্গ একক। তাহলে আমরা ছেদিতাংশ আকারের সমীকরণে সাজালাম যে এর এই 1 নম্বর সরলরেখা যে লম্ব সরলরেখাটা সাজিয়ে আমরা দেখতে পেলাম যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কত বিন্দুতে কাট করেছে? k, 0 আর 0, k/5। এই যে সরলরেখাটা আর এই যে দুটো অক্ষ মিলে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কেমন ত্রিভুজ উৎপন্ন হয়েছে? একটা সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের আমরা ক্ষেত্রফলটা বের করব। ক্ষেত্রফল তোমাকে দিয়ে দিয়েছে 5 একক। আর এমনি ক্ষেত্রফলটা বের করলে কত হয়? হাফ ইন্টু ভূমি কত k আর উচ্চতা কত k/5 বের করেছি, k²/10 হয়েছে। তো প্রশ্ন অনুসারে আমরা কি বলতে পারি? k²/10 = 5। সমাধান করে k এর মান পেয়ে গেছি। এই k এর মানটা তুমি 2 নম্বরে বসাও, তাহলে ফাইনালি তুমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? এবার 24-এর দাগের অঙ্ক। 24-এর দাগে কি বলছে? এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহু দুটির লম্ব সমদ্বিখণ্ডক দুটির সমীকরণ যথাক্রমে x - y + 5 = 0 এবং x + 2y = 0। এ বিন্দুটি যদি 1, -2 হয় তবে বিসি বাহুর সমীকরণ নির্ণয় করো। তো দেখো আমরা ছবি এঁকেছি যে এবিসি, এই বিন্দুটা তোমাকে দেওয়া আছে, বি বিন্দুটা দেওয়া নেই আর সি বিন্দুটা দেওয়া নেই। তো তোমাকে বলেছে যে বিসি বাহুর সমীকরণ নির্ণয় করো। তো বিসি বাহুর সমীকরণ নির্ণয় করার জন্য বি আর সি বিন্দুটাকে ধরে নিলাম a, b আর সি বিন্দুটাকে c, d ধরে নিলাম। এটা বড় হাতের সি, এটা ছোট হাতের সি ভেবে নাও। এবার দেখো কি বলেছে যে এবিসি ত্রিভুজের যে এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করেছি আর এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক দুটো সমীকরণ যেহেতু বলে দেওয়া আছে,
তো এ বি বাহুর ক্ষেত্রে লম্ব সমদ্বিখণ্ডক এইটা, তাহলে এটার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়ালস টু 0, আর এটার জন্য এক্স প্লাস 2y ইকুয়ালস টু 0। তো যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক তাহলে এই কোণ সব 90 ডিগ্রি হবে। আর এই যে ছেদবিন্দুটা এটা এ এবং বি এর মধ্যবিন্দু হবে। এবার তোমাকে মানে তোমার কাজ হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্কটা বের করা, সি বিন্দুর স্থানাঙ্কটা বের করা, তবেই তো আমি বিসি এই সরলরেখা সমীকরণটা বের করতে পারবো। ঠিক আছে, তো প্রথমে কি কাজ করছি, প্রথমে দেখো আমি এই এই এ বির প্রবণতাটা বের করে নেব। এ বিন্দু আছে, বি বিন্দুটা ধরেছি, তো এ বির প্রবণতা দেখো কিভাবে বের করেছি, যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান, ওই ফর্মে আমরা প্রবণতাটা বের করে নিয়েছি। আর এই যে এ বির ওপর লম্ব যে সরলরেখাটা, সেই সরলরেখার প্রবণতা তো 1, ঠিক আছে, এটার প্রবণতা 1, দুটো প্রবণতা গুণ করলে অবশ্যই -1 হবে। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এ বি আকারে একটা সমীকরণ পাচ্ছি, এ প্লাস বি ইকুয়ালস টু -1, এ বির একটা সমীকরণ পাচ্ছি। আবার একইভাবে আমরা এই সমীকরণ, আরেকটা সমীকরণ দরকার এ আর বি এর মান জানার জন্য। তো আরেকটা সমীকরণ কিভাবে ভাবতে পারি, এটা যেহেতু এ বি এর মধ্যবিন্দু, তাহলে এই মধ্যবিন্দুটা বের করব এই দুটো বিন্দুকে কাজে লাগিয়ে। এবার মধ্যবিন্দুটা আবার এই সরলরেখার উপর অবস্থিত, মধ্যবিন্দু বের করার পরে এই সরলরেখাতে পুট করে দেবো, দেখবো এ বির আরেকটা সমীকরণ বেরোচ্ছে। দেখো এ বি এর মধ্যবিন্দু বের করেছি, মধ্যবিন্দু বের করার পরে এই মধ্যবিন্দু যেহেতু 1 নম্বর সরলরেখার উপর অবস্থিত, তাহলে ওই 1 নম্বর সরলরেখাতে পুট করে দিলাম। পুট করে দিয়ে এ বির আকারে দুটো মানে আরেকটা সমীকরণ পেলাম। সমীকরণটা কত, এ মাইনাস বি ইকুয়ালস টু -13। এবার এই যে এই সরলরেখা, মানে এই যে এই সমীকরণ আর এইদিকে একটা সমীকরণ আছে এ প্লাস বি দিয়ে, এই দুটো সমীকরণকে যদি সমাধান করি আমরা এ আর বি এর মান পেয়ে যাই, অর্থাৎ বি এর স্থানাঙ্কটা পেয়ে যায়। ঠিক আছে, ওই একইভাবে এই দিকে যে কাজটা করলাম, মানে এই বাহুটার এ বি বাহুর ওপর এই কেসটা করে আমরা এ এবং বি এর যে ডবল সমীকরণ পেলাম, যে সমাধান করে এ আর বি এর মান বের করলাম, ওই একইভাবে এই দিকেরটাও তাই করতে হবে। প্রথমে প্রবণতা দুটো গুণ করে -1 করে সিডি এর একটা সমীকরণ আসবে, আর এই মধ্যবিন্দুটা আমরা এটা মধ্যবিন্দুর ফর্মুলা লাগিয়ে সেটা আবার এই সরলরেখার উপর পুট করে আবার সিডির আরেকটা সমীকরণ পাবো। সেই সমীকরণ দুটো সমাধান করে আমরা সি আর ডি এর ভ্যালু বের করব। সেটাই করেছি, পরপর দেখে নাও তোমরা। একদম আগে যেটা করলাম ওইভাবেই করেছি, যে সি আর ডি এর ভ্যালুটা বের করেছি, দিয়ে সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 11/5 আর কমা 2/5। তাহলে আমার ফাইনালি বি বিন্দুটা আগেই পেয়ে গেছি, এইটা -7,6, আর সি বিন্দুটা পেয়ে গেছি এটা। তাহলে বি আর সি বিন্দুর পেয়ে গেলে বিসি সরলরেখা সমীকরণ আমরা জানি y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু y1 মাইনাস ওয়াই টু বাই x1 মাইনাস x2 ইন্টু x মাইনাস x1। এই ফর্মে আমরা বিন্দুগুলোকে বসিয়ে সমীকরণটা ফাইনালি পেয়ে গেলাম। ঠিক আছে, তো এরপরে লাস্ট যে অঙ্কটা রয়েছে 25 দাগের অঙ্কটা, এই অঙ্কটা যে একটি আলোকরশ্মি 4,5 বিন্দু থেকে এসে এক্স অক্ষের উপর এ বিন্দুতে প্রতিফলিত হয়ে 10,5 বিন্দুগামী হয়, এ বিন্দু স্থানাঙ্ক এবং প্রতিফলিত রশ্মির সমীকরণ নির্ণয় করো। এই যে অঙ্কটা রয়েছে সেটা পেজ নম্বর তোমরা 509 পেজ বের করবে। বের করার পরে তোমরা 509 পেজের সংক্ষিপ্ত উত্তরধর্মীর 19 দাগের অঙ্কটা দেখবে। একদম একই অঙ্ক ওখানে কপি করে লিখেছে, সেম টু সেম অঙ্ক, শুধু মানগুলো আলাদা দিয়েছে। তো এই অঙ্কটা আমরা এই মানে এই যে সংক্ষিপ্তর ভিডিওতে এই অঙ্কটা আমরা করে দিয়েছি, সুতরাং এই অঙ্কটা নিয়ে আর এখানে আর করে দিলাম না, তোমরা ওই ভিডিওটার থেকে এই 25 অঙ্কটা করে নিও। ঠিক আছে, বেশ, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো তোমরা।